আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন। ভাবুন তো, আপনার বাড়ি যে মহল্লায়, সেই মহল্লার জন্য আপনারা মিলে একজন শক্তিশালী পাহারাদার ভাড়া করলেন, টাকা দিলেন, সুবিধা দিলেন, তার উপরে ভরসা করলেন। কিন্তু বিপদের সময়ে সে যদি শুধু একটা বাড়িকেই বাঁচায় আর আপনার বাড়ি আগুনে পুড়তে থাকে, তাহলে কি তাকে আর পাহারাদার বলা যায়? আজ ঠিক এই প্রশ্নটাই উঠছে মধ্যপ্রাচ্যে। আমেরিকা কি সত্যি মধ্যপ্রাচ্যের রক্ষাকর্তা, নাকি পুরো খেলাটা এখন বদলে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের পুরনো সমীকরণ সবার জানা। দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যের একটা অদৃশ্য নিয়ম ছিল, তেল থাকবে মধ্যপ্রাচ্যের হাতে আর নিরাপত্তা থাকবে আমেরিকার হাতে। সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলো শুধু তেল বিক্রি করে ধনী হয়নি, তারা তাদের নিরাপত্তা, প্রতিরক্ষা প্রযুক্তি, এমনকি অর্থনৈতিক স্থিতিশীলতার বড় অংশটাই আমেরিকার উপর ভরসা করে গড়ে তুলেছে। মধ্যপ্রাচ্যের আকাশে যে এয়ার ডিফেন্স সিস্টেম, সামরিক ঘাঁটি, প্রতিরক্ষা প্রযুক্তি, এসবের বড় অংশই এসেছে আমেরিকার কাছ থেকে। এক কথায় বলা যায়, মধ্যপ্রাচ্যের অনেক দেশই নিরাপত্তার জন্য আমেরিকার উপর নির্ভরশীল ছিল। কিন্তু সাম্প্রতিক সংঘাত এই সমীকরণে বড় প্রশ্ন তুলে দিয়েছে। ইরানের কৌশল ছিল এবার ভিন্ন, একেবারে সরাসরি নয়, পাশ দিয়ে আঘাত। যখন আমেরিকা ইরানের উপরে হামলা চালালো, তখন অনেকেই ভেবেছিল ইরান সরাসরি আমেরিকা বা ইসরায়েলকে লক্ষ্য করবে। মধ্যপ্রাচ্যের যেসব দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে, সেখানেই হামলা শুরু হলো। ইরাক, বাহরাইন, কাতার, এমনকি সৌদি আরবের তেল স্থাপনাও টার্গেট হলো। অর্থাৎ ইরান যেন একটা বার্তা দিল, তোমরা যদি আমেরিকার মিত্র হও, তবে যুদ্ধের আগুন তোমাদের কাছেও পৌঁছবে। এটা ছিল সরাসরি যুদ্ধ নয়, এটা ছিল ভূরাজনৈতিক চাপ। মাত্র 24 ঘন্টায় ভেঙে গেল নিরাপত্তার জাল। মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো অনেকদিন ধরে নিজেদের নতুনভাবে তুলে ধরার চেষ্টা করছিল, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত। দুবাইকে তারা বানিয়েছে এক ধরনের গ্লোবাল বিজনেস হাব। বিশ্বের ধনীরা সেখানে বিনিয়োগ করছে, বড় বড় কোম্পানি সেখানে অফিস খুলেছে, বিলাসবহুল হোটেল, রিয়েল এস্টেট, পর্যটন, সবকিছু মিলিয়ে দুবাই যেন মধ্যপ্রাচ্যের নতুন অর্থনৈতিক রাজধানী। কিন্তু যুদ্ধের উত্তেজনা মাত্র 24 ঘন্টার মধ্যেই এক নতুন বাস্তবতা সামনে এনে দিল। যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে, তাহলে এই পুরো অর্থনৈতিক মডেলটাই বিপদে পড়তে পারে। কারণ বিনিয়োগকারীরা সবকিছুর আগে যা চায় তা হলো নিরাপত্তা। আর যখন হামলার খবর আসে, তখন প্রথম যে প্রশ্নটা ওঠে, এই অঞ্চল কি সত্যিই নিরাপদ? আমেরিকা কেন অবহেলা করলো তাদের মিত্রদের? এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠেছে। মধ্যপ্রাচ্যের অনেক দেশে আমেরিকার সামরিক ঘাঁটি আছে, উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা আছে, কিন্তু হামলার পরও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি আরবের তেল স্থাপনা, বাহরাইনের অবকাঠামো, আরব আমিরাতের নিরাপত্তা পরিস্থিতি সবই চাপে পড়েছে। এতে অনেক বিশ্লেষক বলছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন বুঝতে শুরু করেছে যে তাদের নিরাপত্তা পুরোপুরি অন্য কারো হাতে তুলে দেওয়াটা কতটা ঝুঁকিপূর্ণ। আর একটা বড় বিষয় আছে এখানে, অনেক আরব দেশ মনে করতে শুরু করেছে আমেরিকার মধ্যপ্রাচ্য নীতির কেন্দ্রবিন্দু হলো ইসরায়েল। যখনই বড় সংঘাত তৈরি হয়, আমেরিকার প্রথম অগ্রাধিকার থাকে ইসরায়েলকে রক্ষা করা। এর ফলে অন্য মিত্র দেশগুলো বুঝে নিচ্ছে, নেবার বেলায় আমেরিকা নিচ্ছে দুহাত ভরে, দেবার বেলায় কার্পণ্য। প্রায়োরিটি লিস্টে তারা দ্বিতীয়। এই ধারণা যদি আরো শক্তিশালী হয়, তাহলে বন্ধুত্বের ভেতরে একটা অবিশ্বাস তৈরি হতে পারে। ঠিক এখান থেকেই নতুন একটি প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো কি এখন শুধু আমেরিকার উপর নির্ভর করবে, নাকি তারা বিকল্প শক্তির দিকে তাকাবে? বিশ্ব রাজনীতিতে এখন নতুন খেলোয়াড় এসেছে। চীন মধ্যপ্রাচ্যে কূটনৈতিকভাবে সক্রিয়, রাশিয়া জ্বালানি রাজনীতিতে বড় ভূমিকা রাখছে। এর পাশাপাশি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নিজেরাও আঞ্চলিক শক্তি হিসেবে দাঁড়ানোর চেষ্টা করছে। অর্থাৎ বিশ্বটা ধীরে ধীরে মাল্টিপোলার হয়ে যাচ্ছে। একটা সময় ছিল যখন আমেরিকাই সব সিদ্ধান্ত নিত, কিন্তু এখন সেই সময়টা বদলে যাচ্ছে।
সবচেয়ে বড় আশঙ্কা পানি। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দুর্বলতা কিন্তু তেল নয়, আসল আশঙ্কা হলো বিশুদ্ধ পানি। এই অঞ্চলের অনেক দেশই সমুদ্রের পানি পরিশোধন করে পানযোগ্য পানি তৈরি করে। যদি যুদ্ধের সময় এই পানি সরবরাহ ব্যবস্থার উপরে হামলা হয়, তাহলে পরিস্থিতি ভয়াবহ হয়ে যেতে পারে। কারণ তখন শুধু অর্থনীতি নয়, মানুষের দৈনন্দিন জীবনও বিপর্যস্ত হয়ে পড়বে। আরেকটা জিনিস খুব লক্ষ্য করার মতো, এই পুরো উত্তেজনার মধ্যে ইউরোপ যেন অদ্ভুতভাবে নীরব। একসময় এমন ছিল, যখনই আমেরিকা বড় কোনো যুদ্ধে জড়াতো, ইউরোপীয় মিত্ররা প্রায় স্বয়ংক্রিয়ভাবে পাশে এসে দাঁড়াতো। ন্যাটো এর ছাতার নিচে অনেকটা একসাথে চলতো তাদের নিরাপত্তা কৌশল। কিন্তু এখন দৃশ্যটা বদলে গেছে। ইরান ইসরায়েল উত্তেজনা বাড়ছে, মধ্যপ্রাচ্য জ্বলছে, তবু ইউরোপের বড় দেশগুলো খুব সতর্কভাবে কথা বলছে। সরাসরি যুদ্ধে জড়ানোর মতো কোনো আগ্রহ দেখাচ্ছে না। কেন? কারণ কয়েকটা বাস্তবতা এখন ইউরোপকে অনেক হিসাব করে চলতে বাধ্য করছে। প্রথমত, ইউরোপ ইতোমধ্যেই বড় এক যুদ্ধ রাশিয়া ইউক্রেন এর মধ্যে জড়িয়ে আছে, এবং এই যুদ্ধ তাদের অর্থনীতি, জ্বালানি, বাজার এবং সামরিক বাজেটে বড় ধরনের চাপ তৈরি করেছে। নতুন আরেকটি সংঘাতে সরাসরি ঢুকে পড়ার ঝুঁকি তারা নিতে চায় না। দ্বিতীয়ত, ইউরোপের ভেতরেও এখন রাজনৈতিক মতভেদ অনেক বেশি। সব দেশ একই অবস্থানে নেই। কেউ কূটনৈতিক সমাধান চায়, কেউ আবার দূরত্ব বজায় রাখতে চায়। আর তৃতীয় কারণটা আরও গুরুত্বপূর্ণ। ইউরোপ ধীরে ধীরে বুঝতে পারছে আমেরিকার প্রতিটি সংঘাতে অন্ধভাবে জড়িয়ে পড়া তাদের জন্য সবসময় লাভজনক নয়। আর এই পরিবর্তনটাই বিশ্ব রাজনীতির নতুন এক বাস্তবতা দেখাচ্ছে, যেখানে পুরনো জোটগুলো আছে ঠিকই, কিন্তু তাদের ভেতরের সমীকরণ ধীরে ধীরে বদলে যাচ্ছে। সবকিছু মিলিয়ে আজ একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আমেরিকা কি এখনো মধ্যপ্রাচ্যের রক্ষাকর্তা, নাকি মধ্যপ্রাচ্য এমন এক নতুন যুগে প্রবেশ করছে যেখানে কোনো একক শক্তি পুরো অঞ্চল নিয়ন্ত্রণ করতে পারবে না? হয়তো সামনে আমরা একটি মধ্যপ্রাচ্য দেখতে যাচ্ছি যেখানে আমেরিকা থাকবে, চীন থাকবে, আর আঞ্চলিক শক্তিগুলোও নিজেদের ভূমিকা বাড়াবে। অর্থাৎ খেলাটা আর একপাক্ষিক থাকবে না। আর এই পরিবর্তনের শুরুটা হয়তো আমরা এখনই দেখছি। একটি বাক্য, একটি সাক্ষাৎকার, আর সেই থেকেই রাজনীতিতে নতুন বিতর্ক। রিজওয়ানা হাসানের বক্তব্য কি উগ্রবাদ বিরোধী অবস্থান, নাকি নির্বাচনী ইঞ্জিনিয়ারিং এর স্বীকারোক্তি? কখনো কখনো রাজনীতিতে একটি বাক্যই আগুন ধরিয়ে দিতে পারে পুরো মাঠে। হঠাৎ একটি বাক্য সামনে চলে আসে, ধর্মীয় উগ্রবাদীদের মেইন স্ট্রিম হতে দেয়নি, আর বাংলাদেশে রাজনীতির বাস্তবতায় সেই কথাটাই যেন আগুনে ঘি ঢেলে দিল। কারণ এই কথাটি বলেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর সেই বক্তব্যকে ঘিরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক, পাল্টাপাল্টি অভিযোগ আর রাজনৈতিক ব্যাখ্যার যুদ্ধ। সালের রাজনৈতিক পরিবর্তনের পর যখন দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, তখন কয়েকজন উপদেষ্টা খুব দ্রুত আলোচনার কেন্দ্রে চলে আসেন। তাদেরই একজন ছিলেন রিজওয়ানা হাসান। তিনি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। প্রশাসন, পরিবেশ ও নীতি সংক্রান্ত অনেক সিদ্ধান্তে তার ভূমিকা ছিল দৃশ্যমান। একদিকে তাকে অনেকেই দেখেছেন একজন নীতিবান ও স্পষ্টভাষী প্রশাসক হিসেবে, অন্যদিকে সমালোচকরা প্রশ্ন তুলেছেন তিনি কি সত্যি নিরপেক্ষ ছিলেন। এই প্রশ্ন নতুন নয়, কিন্তু সম্প্রতি একটি সাক্ষাৎকার সেই পুরনো প্রশ্নগুলোকে আবার নতুন করে সামনে এনে দিয়েছে। একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রিজওয়ানা হাসান বলেছিলেন, সমাজে এমন কিছু শক্তি আছে যারা নারীবাদ, নারীর ক্ষমতায়ন এবং সমান অংশগ্রহণের বিরোধিতা করে। সেই ব্যক্তি যেন কখনো মূলধারায় প্রভাব বিস্তার করতে না পারে, এজন্য সমাজের সবাইকে কাজ করতে হবে। এই বক্তব্যে তিনি বিশেষ করে উল্লেখ করেন ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীগুলোকে অনেক সময় নারীদের নিয়ে কটূক্তি করে,
মাজারে হামলা চালায়, বাউলদের উপর নির্যাতন করে। তার মতে নারী সমাজ ও নাগরিক সমাজের প্রতিরোধের কারণে এসব শক্তি মূলধারায় জায়গা করতে পারেনি। শুনতে বিষয়টি ছিল সামাজিক আদর্শিক অবস্থানের কথা, কিন্তু রাজনীতিতে একটি বাক্য কখনো কখনো অন্য অর্থ নিয়ে আসে। এই বক্তব্যের পরপরই তীব্র প্রতিক্রিয়া আসে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে। দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, রিজওয়ানা হাসানের বক্তব্য আসলে নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর ইঙ্গিত। তার দাবি, যদি কেউ বলেন কোনো রাজনৈতিক শক্তিকে মূলধারায় আসতে দেওয়া হয়নি, তাহলে প্রশ্ন ওঠে কিভাবে তা করা হয়েছে। তিনি বলেন, এতে বোঝা যায় নির্বাচনে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং কর্মকর্তাদের মাধ্যমে কোনো দলকে জেতানো বা হারানোর পরিকল্পনা ছিল কিনা। আর এখানে বিতর্ক নতুন মাত্রা পায়, কারণ তাহেরের ভাষায় রিজওয়ানা হাসান যেন একটি ইঞ্জিনিয়ারিং এর রাজসাক্ষী হয়ে গেছেন। এই অভিযোগের পর একের পর এক প্রশ্ন আসে, যদি সত্যি কোনো শক্তিকে মূলধারায় আসতে বাধা দেয়া হয়ে থাকে, তাহলে সেটা কি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, নাকি প্রশাসনিক কৌশল, নাকি এটা ছিল কেবল সামাজিক প্রতিরোধের কথা। রাজনীতির অন্দরে তখন আরেকটি শব্দ ঘুরতে শুরু করে, ডিপ স্টেট। আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার শাহরিয়ার মন্তব্য করেন, অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্তের পেছনে অদৃশ্য শক্তি কাজ করেছিল। তার মতে এই ধরনের বক্তব্য সেই সন্দেহকে আরো বাড়িয়ে দেয়। এত যুক্তির মাঝে থেকেও থাকেননি রিজওয়ানা হাসান। তিনিও তার সপক্ষে যুক্তি দিয়েছেন। বিতর্ক যখন চরমে, তখন বিকেলে নিজের অবস্থান পরিষ্কার করেন রিজওয়ানা হাসান। তিনি বলেন, তার বক্তব্যকে খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে। তার বক্তব্যে তিনি কোনো রাজনৈতিক দলের কথা বলেননি। তিনি বলেছেন ধর্মীয় উগ্রবাদী শক্তির কথা। সাক্ষাৎকারের মূল প্রশ্ন ছিল মাজারে হামলা, বাউলদের উপর নির্যাতন এবং নারীদের নিয়ে কটূক্তি। তিনি বলেন, নারী সমাজ এবং নাগরিকদের প্রতিবাদের কারণে সেই উগ্রবাদী শক্তি ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। আর তিনি যে মেইনস্ট্রিম হতে দেয়নি বলেছিলেন, সেটা সরকার নয়, নারী সমাজের প্রতিরোধের কথাই বোঝাতে বলা হয়েছে। তার দাবি, কোনো রাজনৈতিক দলকে মূলধারায় আসতে না দেওয়ার কথা তিনি বলেননি। বাংলাদেশের রাজনীতিতে এমন ঘটনা নতুন নয়। একটি বক্তব্য, একটি শব্দ, আর তারপর সেটির নানা ব্যাখ্যা। কেউ সেটিকে দেখেন আদর্শিক অবস্থান হিসেবে, কেউ দেখেন রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে। এ যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। একদিকে বলা হচ্ছে এটা নারীর অধিকার ও উগ্রবাদ বিরোধী অবস্থানের কথা, অন্যদিকে বলা হচ্ছে এটা নির্বাচনী ইঞ্জিনিয়ারিং এর ইঙ্গিত। বাংলা প্রবাদে আছে, শস্যের মধ্যেই ভূত, অর্থাৎ সমস্যাটা অনেক সময় বাইরের নয়, ভেতরের। এই বিতর্কের পর অনেকেই প্রশ্ন তুলেছেন, অন্তর্বর্তী সরকার কি সত্যি সম্পূর্ণ নিরপেক্ষ ছিল, নাকি তার ভেতরেও রাজনৈতিক প্রভাব ছিল। এখন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। রিজওয়ানা হাসানের নিজের ব্যাখ্যা অনুযায়ী যদি ধরা হয়, তার বক্তব্য ছিল মূলত মাজারে হামলা, বাউলদের উপর নির্যাতন এবং নারীদের নিয়ে কটূক্তি করা উগ্রবাদী শক্তি নিয়ে, তাহলে স্বাভাবিকভাবেই একটি পাল্টা প্রশ্ন আসে। সেটা হলো, যদি বক্তব্যটি সত্যি উগ্রবাদ, নারী বিদ্বেষ এবং সাংস্কৃতিক সহিংসতার প্রসঙ্গে হয়ে থাকে, তাহলে সেটি শুনে রাজনৈতিকভাবে এত তীব্র প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন কেন হলো? আরো সরাসরি করে বলে, যদি তিনি কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ না করে থাকেন, তবে একটি দল কেন ধরে নিল যে বক্তব্যটি তাদের উদ্দেশ্যেই বলা হয়েছে? রাজনীতির ভাষায় একে অনেকে বলেন নুনের ছিটে লাগা, অর্থাৎ কোনো সাধারণ সমালোচনা বা মন্তব্য এমনভাবে প্রতিক্রিয়া তৈরি করে যেন সেটি সরাসরি কারো দিকে আঙুল তোলা হয়েছে। এই জায়গাতেই বিতর্কটি আরো জটিল হয়ে ওঠে, যেন ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। কারণ বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে মাজারে হামলা, বাউলদের উপর হামলা বা নারীদের নিয়ে কটূক্তি, এসব ঘটনাকে প্রায়ই উগ্রবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত করে আলোচনা করা হয়েছে। ফলে রিজওয়ানা হাসানের বক্তব্য যদি সত্যি
সেই সামাজিক বাস্তবতার প্রেক্ষিতে হয়ে থাকে, তাহলে প্রশ্ন উঠতেই পারে একটি রাজনৈতিক দল কেন এত দ্রুত এটিকে নিজেদের বিরুদ্ধে অভিযোগ হিসেবে দেখল। কারণ রাজনীতিতে অনেক সময় ধারণা, সন্দেহ এবং অতীতের বিতর্ক মিলেই প্রতিক্রিয়া তৈরি হয়। তাই এই বিতর্কের কেন্দ্রে আসলে দুটি বিষয় দাঁড়িয়ে গেছে। একদিকে রয়েছে রিজওয়ানা হাসানের দাবি তিনি উগ্রবাদী আচরণ নিয়ে কথা বলেছেন, অন্যদিকে রয়েছে জামায়াতের অভিযোগ যে তার বক্তব্যে নাকি নির্বাচন প্রকৌশলের ইঙ্গিত রয়েছে। এটি কি শুধুই ভুল ব্যাখ্যার ফল, নাকি এর ভেতরে আরো বড় কোনো রাজনৈতিক গল্প লুকিয়ে আছে? এখন বলুন আপনার মতামত কি?